শহর থেকে বহু ক্রোশ দূরে আছে এক আজব গ্রাম, যেখানে নাকি সরাসরি নরক থেকে বার্তা আসে। গ্রামবাসীদের মতে বহু আগে তাদেরই পূর্বপুরুষের কৃতকর্মের কারণে এই গ্রাম আজও অভিশপ্ত। ঠিক এই কারণেই কেউ রাতের অন্ধকারে তো দূরের কথা, দিনের আলোতেই গ্রামের শেষ প্রান্তের দুর্গের ধারে কাছেও ঘেঁষার সাহস করে না। অদ্ভুত এই গ্রামে হঠাৎ আমেরিকা থেকে চলে আসে সাদা সিধে এক প্রেমিক পুরুষ, যার জীবনে একটাই লক্ষ্য, ছোটবেলার ক্রাশকে বিয়ে করবে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন তার প্রেমিকার বিয়ে হয় অন্য একজনের সাথে। আর এই কষ্টে বেচারা গ্রামে অদ্ভুত সব কর্মকাণ্ড শুরু করে, আর এতেই গ্রামের প্রতিটা মানুষ বিরক্ত হয়ে তাকে ঠেলে দেয় সেই অন্ধকার কেল্লায়। আর এরপর যা হয় তা দেখে আপনি নিজেই দ্বিধায় পড়ে যাবেন যে আপনি হাসবেন নাকি কাঁদবেন নাকি মাথা চাপড়াবেন, আর সবসময় ভয় থাকবেন এই ছেলেটা আবার সেই ঘুমিয়ে থাকা অভিশাপকে জাগিয়ে তুলবে না তো, নাকি এই ছেলেই এতদিনের সেই অভিশপ্ত রহস্যের পর্দা উন্মোচন করে সবাইকে জানাবে এই কেল্লার আসল সত্য। এমনই গা হিম করা হরর অথচ হাসিয়ে পেট ব্যথা করার মতো সাসপেন্স আর হরর মিস্ট্রি থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি রাকাসা, যার অর্থ রাক্ষস। এই গল্প শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। তবে এই গল্পটি বলার মাধ্যম হলো তিনটা সংকেত। প্রথমটি আকাশ থেকে আসা উল্কাপিণ্ড, আর তৃতীয়টি হলো মাটি থেকে উঠে আসা বিশাল এক প্রস্তরখণ্ড, আর সেখানে বড় বড় শব্দে লেখা বলিদান। গ্রামের এক লোক প্রস্তরখণ্ড পড়ে বলে বলিদানের সময় চলে এসেছে। সাথে সাথেই পুরনো এক বাক্স খোলা হয়, সেখানে কিছু লিপি আর একটা চাবি দেখা যায়। নরক থেকে যখনই এই প্রস্তরখণ্ড উঠে আসে তখনই গ্রামের শেষ মাথায় থাকা দুর্গে একটা জ্যান্ত মানুষের বলিদান দিতে হয়। এই ঘটনাটি 2000 বছর আগে। গ্রামের লোক বিশাল 2 হাঁড়ি ভর্তি খাবার নিয়ে ভয়ে ভয়ে দুর্গের দিকে হাঁটতে থাকে। পেছনে তার স্ত্রী শোকে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের সবাই কান্না করছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে কেল্লার দরজায় ঢুকে পড়তেই দরজাটা একা একাই বন্ধ হয়ে যায়। সাথে সাথেই ভেতর থেকে এক রাক্ষসের হুঙ্কার ভেসে আসে। রাক্ষসের হুঙ্কার শুনতে গ্রামবাসী কেঁপে ওঠে। এভাবেই কেটে যায় 1 বছর। তখন আবারও দেখা যায় সেই 3টা সংকেত, তার মানে রাক্ষস ক্ষুধার্ত, তাই তাকে আবারও একজন মানুষকে বলি হিসাবে পাঠানো হয়। লোকটা ভয়ে পিছিয়ে আসতে গ্রামের লোকজন তাকে ভয় দেখায়, তাই সে বাধ্য হয়ে কেল্লায় চলে যায়। 500 বছর আগে রাজা রুদ্রাবর্মার শাসন আমলে সেই 3টা সংকেত আবারও দেখানো হয়। তবে এবার বলি হিসাবে বেছে নেওয়া হয় একটা নবজাতককে। বলির এই প্রথা রাজার অন্তরে যেন আগুন জ্বালিয়ে দেয়। সে প্রচন্ড রেগে তার মন্ত্রীকে বলে, এভাবে আর কতদিন গ্রামের মানুষ বলির শিকার হবে? আমি এই অনুতাপ নিয়ে আজীবন বাঁচতে পারবো না, আমাকে কিছু একটা তো করতেই হবে। তখনই রাজার এক গুপ্তচর ছুটে এসে বলে, আমি ওই কেল্লায় ঢোকার আর একটা রাস্তা দেখেছি, এখনই আক্রমণ করার সঠিক সময়। সাথে সাথেই রাজা রুদ্রবর্মা তার সৈন্য নিয়ে দুর্গের পেছনের দরজা দিয়ে ঢোকে। তীরের মাথায় সবুজ এক ধরনের পাউডার লাগিয়ে রাক্ষসের দিকে নিক্ষেপ করে। তবে এই রাক্ষসের সাথে পেরে ওঠা এতটাও সহজ ছিল না, কারণ তার শক্তি ছিল অনেক। সেদিনের পর থেকে রাজা আর তার সৈন্যদের কখনোই দেখা যায়নি। এক সৈন্য সিন্ধুকের উপর পড়ে ছটফট করতে থাকলে আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা বিশাল এক হাত এসে তাকে ক্ষণিকের মধ্যেই ভস্ম করে দেয়। আসলে এই কেল্লায় যে বাস করত সে সাধারণ কোনো রাক্ষস ছিল না, সে ছিল এক ব্রহ্ম রাক্ষস। কেল্লার বাইরে দাঁড়িয়ে মন্ত্রী রাজার ছেলেকে বলে, তোমার বাবা যে ভুল করেছে, তোমাদের বংশের আর কেউ যেন সেই ভুল না করে। পরবর্তী বলিদান কখন দিতে হবে তা এই 3টা সংকেতই তোমাকে বলে দিবে, বলেই একটা চাবি ধরিয়ে দেয়। এরপর কেটে যায় বহু বছর। গল্প চলে আসে 2026 সালে। এক লোক বাসের জানালা থেকে ভয়ে ভয়ে সেই দুর্গকে দেখে রীতিমতো কাঁপছে। হঠাৎই চারি নামের এক বয়স্ক পুরোহিত তার কাঁধে হাত রাখতেই লোকটা কেঁপে ওঠে। লোকটা চারিকে বলে, আমাদের গ্রামের কেউ ওখানে যাওয়ার সাহস করে না। চারি একটা তাবিজ দিয়ে বলে, 150 টাকা দাও, এরপর যেখানে খুশি যাও, তবে ভুলেও ওই কেল্লার আশেপাশে যাবে না, তাহলে কিন্তু আর ফিরতে পারবে না। চারির এসব কাণ্ড দেখে এক লোক বলে, এই চারি হলো ভণ্ড, তাবিজ বেচার জন্য লোক ঠকায়। চারি এসব কথা শুনে তেড়ে যেতে গেলেই তারই ছেলে আনন্দ
আনন্দ হেসে বলে, এত রাগার কি আছে, ওরা তোমার ভণ্ডামি ধরে ফেলেছে। চারি গলা উঁচু করে বলে, আমার পূর্বপুরুষরা রাজকীয় বংশের পুরোহিত ছিল, পূজা অর্চনা করা আমাদের প্রধান কাজ, তাবিজ বেচা তো সাইড বিজনেস। আনন্দ বলে, এভাবে লোক ঠকালে লোকজন তো সব বুঝে যাবে। চারি রেগে বলে, কার এত সাহস আছে রে যে আমার পথের কাটা হবে? তখনই তার পথের কাটা মানে পাঙ্কু পুঙ্কু ভাব নেওয়া এক ছেলে রাস্তার মাঝখানে একদম বাসের সামনেই দাঁড়িয়ে যায়। সামনে প্লাকার্ডে বড় বড় করে লেখা বীরা বাবু ইউএসএ। শত হোক ইউএসএ থেকে এসেছে, লোকজনকে জানাতে হবে না। দেখা যায় এই বাসে আসলে বিয়ে বাড়ির জন্য লোকজন যাচ্ছে, আর বিয়েটা হবে সুকন্যা এবং মহেশ নামের কারোর। ভীরাকে দেখে বাস কষে ব্রেক করে। ভীরা তার কুট্টিকালের বন্ধু বালার সাথে খুব ভাব দেখিয়ে বাসে উঠেই বলে, আরে আমার পুরনো গ্রামবাসী, তোমরা সবাই এখনো দেখি আগের মতোই আছো। চারি বিরক্ত হয়ে বলে, এই বলদটা আবার কে? পাশের লোক জানায়, এ তো মানগাম্মার পোতা, আজই মনে হয় আমেরিকা থেকে ফিরেছে। চারি বিরক্ত হয়ে তাকে ডাকতেই ভীরা অবাক হয়ে বলে, আরে চারি আঙ্কেল, আপনি এখনো বেঁচে আছেন? শুনেছিলাম করোনার সময় সবার আগে নাকি আপনি অসুস্থ হয়েছিলেন। আনন্দ বেশ হতাশ হয়ে বলে, কি আর বলবো, একটুর জন্য মরেনি। চারি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তা তুমি হঠাৎ গ্রামে টপকে পড়লে কেন? বীরু লাজুক লাজুক হাসি দিয়ে বলে, আসলে আমি এক মেয়ের প্রেমে পাগল হয়ে গেছি। তার নাম কি জানেন? সে এই গ্রামের সবচেয়ে মিষ্টি সহজ সরল মেয়ে। সে হলো আমার হৃদয় হরণকারী সুকন্যা। এই বলদ জানেও না সে সুকন্যার বিয়ের বাসেই উঠেছে। চারি মুচকি হেসে জিজ্ঞেস করে, তুমি এখনো তেলেগু ভালো করে পড়তে পারো না তাই না? বালা রেগে বলে, তুই কি জানিস ওই মেয়ের আজই বিয়ে? কথা শেষ করার আগেই বীরা রেগে বলে, খবরদার আমার ভালোবাসাকে ওই মেয়ে বলবি না, সম্মান করবি। বালা তাকে যতই বলতে চায় সুকন্যার আজ বিয়ে, ততই বীরা তাকে কথা বলতে না দিয়ে সুকন্যার প্রশংসা করতে থাকে। সুকন্যা নাকি তাকে এত ভালোবাসে যে তার নামে ট্যাটুও করেছে। সুকন্যাকে বেবি নাম বাদে অন্য নামে ডাকলে তার নাকি হেভি রাগ হয়। যাই হোক, এসব শুনতে শুনতে বাস থেকে নামতেই বীরা বলে, ঠিক এইখানে আমাদের বিয়ের অনুষ্ঠান হবে। বড় প্লাকার্ডে আমি আর আমার সুক্কু টাইটানিক পোজে ছবি দিব। বলদ বীরা লক্ষ্যও করে না তার সুকন্যা আরেক বেটার সাথে টাইটানিক পোজে ছবি তুলে বসে আছে। এদের কথার মাঝে বীরা দাদি তাকে এখানে দেখে হতবাক হয়ে জিজ্ঞেস করে, আরে বীরা, তুই আমাকে না জানিয়ে কখন আসলি? বীরা হাসতে হাসতে বলে, আরে দাদি, এত সেজে গুজে যাচ্ছ কোথায়? চারি এবার মুচকি হাসতে হাসতে বলে, পেছনে তাকাও বাবা, সব বুঝে যাবে। বীরা পেছনে তাকাতেই দেখে তার ভালোবাসা সুকন্যা মহেশের সাথে ছবি তুলেছে, আর আজ তাদের বিয়ে। গত 1 বছর আগেই নাকি তাদের বিয়ে ঠিক হয়েছিল। এমন 420 ভোল্টের শখে বেচারা সুকন্যাকে দেখেই বেবি বলে ডাক দেয়। সুকন্যা ভয়ে তাকে কোন রকমের সাইডে এনে মায়া কান্না জুড়ে বলে, আসলে ওই যে আমার দাদি, সে তো কয়েকদিন পরেই মারা যাবে, তাই আমার বিয়ে দেখার জন্য উতলা হয়ে গিয়েছিল। তুমি কবে আসবে তার ঠিক নেই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে। অথচ সেই দাদি দিব্যি সবার সাথে হেলে দুলে নাচছে। বীরু রেগে বলে, তুমি যা চেয়েছো দিয়েছি, দামি গিফট, টাকা, আইফোন, তারপরও তুমি আমাকে এভাবে ঠকালে। তখনই মহেশ পাশ থেকে যেতে যেতে তার বন্ধুদের বলে, জানিস সুকন্যা আমার মুখে বেবি ডাক না শুনলে অস্থির হয়ে যায়। ওর মতো মিষ্টি মেয়ে আর দ্বিতীয়টা নেই। বীরু বুঝে যায় এই সুকন্যা তাকে এতদিন কিভাবে ঠকিয়েছে। সুকন্যা বলে, ভীরা, তুমি আমার বিয়ের পর এসো, তখন বুঝিয়ে দিব, বলেই দেয় হাঁটা। বেচারা ভীরা বোকার মতো দাঁড়িয়ে ভাবতে থাকে বিয়ের পর সে আর কি বা বোঝাপড়া করবে। তখনই বালা তার কাছে আসলে সুকন্যার প্রেমে পাগল ভীরু বলে, আমি কিছু জানি না, তুই যেভাবেই হোক সুকন্যাকে আমার করে দে। বালা বিরক্ত হয়ে বলে, তাহলে তো কালো জাদু ছাড়া আর কোনো উপায় নেই। বলতে বলতেই তাকে একটা বাড়ির সামনে টেনে নিয়ে আসে। ভীরা আবার তেলেগুতে কাঁচা, তাই ছোট বাচ্চাদের মতো উচ্চারণ করে পড়তে শুরু করলেই বালা বিরক্ত হয়ে বলে, আরে বলদ, এটা চারির বাড়ি। চারির মেয়ে শুভলক্ষ্মীও তার বাবার মতো এসবের চর্চা করে, তাই আমরা ওর থেকেই সাহায্য নিব। আনন্দ বাড়ির ভেতরে বোনকে ডাকতে গেলেই ভীরা কৌতূহল বশত একটা দরজায় উকি দেয়। ভেতরে পুরোহিত চারি, এই গ্রামের প্রধান আর পঞ্চায়েত প্রধান পারশুরাম দাঁড়ানো। চারি বলে, আমি গ্রহ নক্ষত্রের গতিবেগ পড়ে জানতে পেরেছি এই গ্রামে ভয়ানক এক বিপদ আসতে চলেছে। প্রধান বলে, আমার তো ভয় হচ্ছে যে আমার পূর্বপুরুষদের বলা ভবিষ্যৎবাণী সত্য না হয়ে যায়। আকাশে উল্কাপিণ্ড দেখা দিলেই কারোর বলি হবে। চারি বলে, এই বলিতে আমাদের যে কারোর নাম উঠতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। তবে এই গোপন কথা খুব সাবধানে রাখতে হবে, যেন কেউ না জানে, বলেই তার হাতের লিপিটা নামিয়ে রাখে। লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে বীরা আর বালাকে এভাবে উকে যেতে দেখে রেগে বলে, তোমরা কি করছো? বালা বলে, আরে লক্ষ্মী, এ তো আমাদের বীরা, ওর কথা মনে নেই? লক্ষ্মী খুশি হয়ে তাদের ছোটবেলার কথা বলতেই
যাবে তখনই বীরা বিরক্ত হয়ে বলে, এসব ফ্ল্যাশব্যাক শোনার সময় নেই, তুমি আগে আমার কাজ করো। বালা বলে, আসলে বীরা একটু লম্বা তো, তাই সেই খাটো লক্ষ্মীকে একটুও পছন্দ করে না। বালা বলে, বীরা আসলে সুকন্যাকে ভালোবাসে, এখন তুমি কোনোভাবে বিয়েটা ভেঙে দাও। লক্ষ্মী কিছু বুঝিয়ে বলতেই যাবে যে তুমি তো আরো ভালো মেয়ে পাবে। বীরা বিরক্ত হয়ে বলে, এসব জ্ঞানের দরকার নেই, কাজ করতে পারবে কিনা তাই বলো। লক্ষ্মী রেগে একটা কাজলের কোটা দিয়ে বলে, এটা দিয়ে সুকন্যার পেটে তিলক দিতে হবে, তাহলে সুকন্যা তোমার প্রেমে পাগল হয়ে যাবে। ব্যাস, বীরা সেই কোটা নিয়ে সোজা চলে আসে বিয়েতে। গান গেয়ে নেচে নানা বাহানায় সেই কাজল লাগানোর ব্যর্থ চেষ্টা করে। বেচারা বীরা যখন হতাশ হয়ে বসে তখনই বালা ডেকে বলে, চল, সুযোগ এসে গেছে। বীরা খুশি মনে সেই তিলক লাগাতে যেতে গেলেই বালা বলে, সানগ্লাসটা পরে ভাব নিয়ে যা, বুঝতে পেরেছিস? বীরাও খুশি মনে তিলক লাগিয়ে ফিরে এসে বলে, লাল শাড়িতে সুকন্যাকে অনেক সুন্দর লাগছে। এই যে পণ্ডিত, তাড়াতাড়ি মন্ত্র পড়ো, সুকন্যা আসছে। তবে আমি এখন মঙ্গলসূত্র কোথায় পাবো? বীরা যখন সুকন্যাকে নিয়ে বিয়ের স্বপ্নে মগ্ন তখনই দেখা যায় সুকন্যা লাল নয় বরং সবুজ শাড়ি পরে এসেছে। বেচারা বীরার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তবে এখন ভাবার বিষয় হলো, লাল শাড়ি কে পরেছে? দেখা যায় সে আর কেউ নয় বরং সুকন্যার মা। তার মানে কি এখন সুকন্যার মা বীরাকে বিয়ের জন্য পাগল হয়ে যাবে? দুই বন্ধু যখন লজ্জা আর ভয়ে মুখ লুকায় তখনই দেখা যায় সুকন্যার মাও খুশি মনে বিয়ের মণ্ডপে যাচ্ছে। তার মানে লক্ষ্মীর জাদু কোনো কাজেরই না। চোখের সামনে ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখে বেচারা ড্রিঙ্কস করতে করতে বিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দেবদাস হয়ে হাঁটতে থাকে। লক্ষ্মী বীরার এই হাল দেখে ছুটে এসে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বিবাহিত মেয়ের জন্য কান্না করে বেড়াচ্ছ? তুমি অনেক ভালো বীরা, দুনিয়ার কি মেয়ের অভাব আছে নাকি? যেই মেয়ে তোমাকে বিপদে আগলে রাখবে, কখনো ছেড়ে যাবে না, তুমি তাকেই ভালোবাসবে। কে শোনে কার কথা? বীরা সুকন্যার প্রেমে দেবদাস হয়ে বলে, ছেলেদের ভালোবাসা এত সস্তা না, বুঝতে পেরেছ? বলে পেছনে ফিরে দেখে তিন সুন্দরী যাচ্ছে। ব্যাস, তাদের দিকে হা করে তাকিয়ে থাকে। বুঝতেই পারছেন সে সুকন্যাকে কতটা ভালোবাসে। এরই মাঝে চারি আর আনন্দ সেখানে আসতেই বীরা চারিকেও তার কষ্টের কথা শোনাতে বসে। চারি বিরক্ত হয়ে লক্ষ্মীকে স্কুটিতে বসতে বলে দেয় হাঁটা। তবে লক্ষ্মী যাওয়ার সময় বলে যায় যে বীরা যেন এদিক সেদিক না ঘুরে সোজা তার বাড়ি যায়। বীরা নেশায় এতটা মাতাল হয়েছিল যে তার হুঁশই থাকে না, তাই সোজা রাস্তায় না গিয়ে বামে কেল্লার দিকে রাস্তায় চলে আসে। এত বড় কেল্লা দেখে হা হয়ে তাকাতেই লক্ষ্য করে আকাশ থেকে আগুনের গোলা পড়ছে। অর্থাৎ এটাই সেই প্রথম সাইন। নেশার ঘরে নিজেই নিজেকে বলে, আরে ওটা কি আমেরিকার প্লেন নাকি? বলে দৌড়ে দৌড়ে থামতে বলে, কারণ সে আর এই গ্রামে থাকতে চায় না। গ্রাম প্রধান তখন রকিং চেয়ারে ঘুমাচ্ছিল। হঠাৎই তার আলমারির মধ্যে থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিয়ে পুরো আলমারি কাঁপিয়ে তোলে। প্রধান বেশ অবাক হয়ে আলমারির দরজা খুলতেই দেখে তার পূর্বপুরুষের দেওয়া সেই চাবিতে সোনালি আলো জ্বলছে। তার দাদা এই চাবি তার হাতে দিয়ে বলেছিল, যদি আকাশ থেকে উল্কাপিণ্ড পড়ে তার মানে হাতে খুব কম সময় আছে, তোমাদের খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলির জন্য তোমরা কাকে পাঠাবে। তুমি যেহেতু রাজবংশের উত্তরাধিকারী, তাই তোমাকে খুব সাবধানে কাজটা করতে হবে। মনে রাখবে, এই বলি না দিলে পুরো গ্রাম শ্মশানে পরিণত হবে। তবে এই সময় যদি কেউ কেল্লার কাছে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। বলদ বীরা তখন কেল্লার সামনে দাঁড়িয়ে মাতালের মতো বকতেই থাকে। আচমকায় কেল্লার সামনে শুকনো গাছে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ভয়ানক এই দৃশ্য দেখে বীরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন সকাল হতেই গ্রামের সবাই পুলিশের গাড়ির সাথে হই হুল্লোড় করে দৌড়াচ্ছে। সবাই চিৎকার করে এটাই বলছে, জলদি চলো, কেল্লার সামনে লাশ পাওয়া গেছে, ওটা সম্ভবত সোমুর লাশ। ইন্সপেক্টর নার্সিমা শুকনো ডালে রক্তমাখা শার্টের টুকরা দেখায় ব্যস্ত। তখনই সবাই ছুটে আসে লাশের দিকে। আচমকায় বীরা চোখের উপর থেকে ছেঁড়া কাপড়ের অংশ সরিয়ে ঘুম থেকে উঠে আড়মোড় ভাঙে। লাশকে এভাবে উঠতে দেখে সবাই বেশ ভড়কে যায়। তখনই ইন্সপেক্টর দৌড়ে এসে জিজ্ঞেস করে, তোমার কি বাসায় ঘুমানোর জায়গা নেই? বীরা বিরক্ত হয়ে বলে, এখানে ঘুম পেয়েছিল তাই ঘুমিয়ে গেছি, কিন্তু এই কাপড়টা কোথা থেকে আসলো? সবাই সেই কাপড় দেখে বলা বলি করে, আরে এটা তো সোমুর চেক শার্ট। সোমুর স্ত্রী 2 দিন থেকেই তার স্বামী সোমুকে খুঁজে পাচ্ছে না। বীরা নিশ্চয়ই সোমুকে মেরে লুকিয়ে রেখেছে। নার্সিমা বলে, তার মানে তুমিই সোমুর খুনি। বীরা কিছু না বুঝতে পেরে বোকার মতো তাকিয়েই থাকে। তখনই আরেক অফিসার ভাঙা কাচের বোতল এনে বলে, এটা নিশ্চয়ই মার্ডার উইপেন। বালা খুশি হয়ে বীরাকে বলে, ওই সোমুর সাথে আমার দীর্ঘদিনের শত্রুতা আছে, তুই আমার জন্য আমেরিকা থেকে এসে সোমুকে মেরে ফেলেছিস, তুই আমার প্রকৃত বন্ধু। ব্যাস, নার্সিমা বীরার মার্ডারের মোটিভও পেয়ে যায়। বীরা রেগে বলে, আমি কাউকে খুন করিনি, আর আপনার কাছে কি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে যে আমাকে গ্রেফতার করতে এসেছেন? নার্সিমা রেগে বলে, এটা গ্রাম, এখানে কোনো ওয়ারেন্টের দরকার
হয় না বলে বীরাকে নিতেই যাবে, তখনই পঞ্চায়েতের এক লোক দৌড়ে এসে উল্টা নার্সিমাকেই ঝাড়ি দিয়ে বলে, তুমি কি এই গ্রামের নিয়ম জানো না? এখানে পুলিশ কিছু না, সবকিছু বিচার করে পঞ্চায়েত প্রধান পারশুরাম। ব্যাস হয়ে গেল তো। এবার বেচারা বীরাকে টেনে নিয়ে আসা হয় পঞ্চায়েতের সামনে। ইন্সপেক্টর নার্সিমা বলে, এই ভিড়ার কাছে চমুর শার্টের ছেঁড়া অংশ আছে, এমনকি খুন করার উদ্দেশ্যও আছে। আমার বিশ্বাস সেই চমুকে খুন করেছে। আরেকজন বলে, এসব পরে হবে, আগে এর বিচার হবে যে এত নিষেধ থাকা সত্ত্বেও এই ছেলে কেন কেল্লার কাছে গেল। ভীরা এদের পাগলামিতে অতিষ্ঠ হয়ে বলে, আমি এসব কিছুই জানি না, আর কে এই চমু, তাকে তো আমি চিনিই না। তখনই চমুর স্ত্রী সাবিত্রী কান্না করতে করতে দৌড়ে এসে বলে, কি তুমি আমার চমুকে চেনো না, অথচ তাকে খুন করেছো? সে কত মহান ছিল জানো? বালা রেগে বলে, কিসের মহান, সে তো ড্রাগ স্মাগলার ছিল। এই নিয়ে বালা আর সাবিত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেলে পারশুরাম কোনো প্রমাণ ছাড়াই বীরাকে 100 চাবুকের বাড়ি সাজা দিয়ে দেয়। এদের সব পাগলামিতে বিরক্ত হয়ে বীরা রেগে বলে, কে এই পারশুরাম রে, যার কথা আমাকে শুনতে হবে? এই কথা পারশুরামের ইগোতে লেগে যায়। লক্ষ্মী এসে সব কাণ্ড দেখে বলে যে এই সোমু 2 দিন আগে গায়েব হয়েছে, তাহলে বীরা গতরাতে তাকে কিভাবে মারলো? বীরা একটু খুশি হতেই যাবে, তার আগেই সাবিত্রী বলে, আমি সব জানি না, আমি শুধু ন্যায় বিচার চাই। আমার স্বামী নেই, তাহলে আমি কিভাবে চলবো? আমাকে রোজ 250 টাকা দিতে হবে। এত ছোট অ্যামাউন্ট দেওয়া একজন আমেরিকান প্রবাসীর পক্ষে কোনো ব্যাপারই না। তাই বীরাও রাজি হয়ে যায়। কিন্তু লোভী সাবিত্রী বলে, আমাকে রোজ $250 দিতে হবে। এ কথা শুনে বীরা যেন আকাশ থেকে পড়ে। পঞ্চায়েতে যখন এই নাটক চলছে, তখনই গ্রামের প্রধান সেখানে আসলে একজন দৌড়ে এসে বলে, মালিক, গতরাতে এই ছেলেটা কেল্লার কাছে গিয়েছিল, এখানে তার বিচার হচ্ছে। প্রধানের মনে পড়ে তার দাদা বলেছিল, কেউ কেল্লার কাছে গেলেই সমস্যা বেড়ে যাবে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে গেলেই বীরা বলে, আপনাকে দেখে জ্ঞানী মনে হচ্ছে, দয়া করে এদেরকে থামান। প্রধান উল্টা রেগে পারশুরামকে বলে, তোমার বিচার শুনিয়ে দাও। পারশুরাম রেগে বলে, সবার আগে ওর পাসপোর্ট জব্দ করো, পাসপোর্ট না দিলে 500 চাবুকের বাড়ি। কেউ ওর সাথে বা ওর পরিবারের সাথে কথা বলতে বা কোনো কাজে সাহায্য করতে পারবে না, বা কেউ কিছু বেচতেও পারবে না। আর বীরা সাবিত্রীকে রোজ 250 টাকা দিবে। ব্যাস, এবার আর যাবা কই? আমেরিকা থেকে এসেছে বলে গ্রামবাসী কোথায় মাথায় করে রাখবে? তা না, উল্টা বেইজ্জত হতে হতে বেচারার জীবনটাই শেষ। এখন বাসায় নিজের কাপড় সহ দাদির কাপড়ও ধোয়া লাগে, কুয়া থেকে পানি তোলা, রান্না, এমনকি ঘরটাও তাকে পরিষ্কার করতে হয়। সবজি বলি, কখনোই তাকে সবজি দেয় না, কারণ পঞ্চায়েত বারণ করেছে। বালার সাথে কথা বলতে গেলেও তাকে রাস্তায় বসে কাজের বাহানা করতে হয়। এসবের উপরে মাতাল সাবিত্রীর অত্যাচার তো আছেই। দিন নেই রাত নেই এই মাতাল এসে টাকা চাইতে শুরু করে দেয়। আর দাদি সেই পোতাকে সাহায্য করবে কি, উল্টা তাকে সারাদিন কথা শোনাতেই থাকে। তবে বীরার এই দুর্দশা দেখে বেচারি লক্ষ্মীর খুব খারাপ লাগে। এদিকে প্রধান কাউকে বলে, ওই ছেলেটা কেল্লার কাছে যাওয়ার পর থেকেই সমস্যা বেড়ে গেছে, তবে এখন গ্রামবাসীকে এসব বলা যাবে না। লক্ষ্মী তখন বালাকে ডেকে বলে, খবর পেয়েছি গঙ্গারাম দাদা সোমুকে সেই গায়েব হওয়ার রাতে দেখেছিল। ব্যাস, 2 বন্ধু গঙ্গার কাছে সোমুর কথা জিজ্ঞেস করতে আসে। কিন্তু গঙ্গা হলো একে তো কানে শোনে না, দ্বিতীয়ত সব ভুলে যায় আর সারাদিন মাতাল হয়ে থাকে, তাই এত সহজে তার মুখ খুলবে না। এবার 2 জন প্ল্যান করে তাকে ড্রিঙ্কস করায়, তবে তাকে মাতাল করতে গিয়ে তারা নিজেরাই মাতাল হয়ে পড়ে থাকে। আর নেশার ঘরে দাদা সোমুর কথা তো বলে, কিন্তু এটা আর বলতে পারে না সেই রাতে সে কার সাথে ছিল। যখনই সোমুর টপিক আসে, তখনই সে গ্রামে কার বাড়ি কি চলছে, পারশুরাম কি করলো না করলো, এই নিয়ে গল্প জুড়ে দেয়। একদিন বালা বীরাকে নিয়ে রাতে চুপি চুপি পুকুর ঘাটে আসে, যেন পানিতে প্রদীপ ভাসিয়ে তার সব বিপদ দূর করতে পারে। তখনই দূর থেকে বেশ কিছু গরুর গোঙানি ভেসে আসে। বীরা কান পেতে শোনার চেষ্টা করলে বালা বলে, আরে এসব বাদ দিয়ে তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেলবে। পরের দিন সকালে আবারও পুরো গ্রামে হই হুল্লোড় শুরু হয়ে যায়। সবাই প্রধানের সাথে দৌড়ে মাঠে আসতেই দেখে সেখানে অনেকগুলো গরুর কঙ্কাল পড়ে আছে। এক রাতের মধ্যেই এটা কিভাবে হয়, এটা ভেবেই সবাই আরো ভয় পেয়ে যায়। আসলে এটা হলো মানব বলির সময় ঘনিয়ে আসার দ্বিতীয় সাইন। রাতে বীরা মন খারাপ করে একা একা বসে আছে। এটা দেখে লক্ষ্মী তার কাছে এসে বলে, কি হয়েছে তোমার? বীরা বিরক্ত হয়ে বলে, কি হওয়ার বাকি আছে তুমিই বলো, একটার পরে একটা অঘটন ঘটেই যাচ্ছে। লক্ষ্মী বলে, ঠিক আছে,
তোমার হাত দাও, আমি দেখে বলি কবে এসব শেষ হবে। বীরা বিরক্ত হয়ে হাত বাড়াতেই লক্ষ্মী বলে, আরে তোমার লাভ লাইফ তো দেখি অনেক লম্বা। সোমুর মিসিং কেস আর তোমার জীবনের সমস্যা সবকিছু খুব জলদি সমাধান হয়ে যাবে। বীরা হতাশ হয়ে বলে, এসব আর কবে হবে? আমি তো এখানে থাকলে পাগল হয়ে যাব। সুকন্যাকে আমি ভুলতেই পারছি না। লক্ষ্মী হঠাৎই মুচকি হাসতে হাসতে তার পাশে বসে বলে, জানো বীরা, ক্লাস 9-এ আমি তোমার পেছনে বসতাম, তবে পরীক্ষায় ফেল করার কারণে স্কুল ছেড়ে দেই। তখন থেকে সুকন্যা তোমার পেছনে বসতো। বলেই লাজুক লাজুক নজরে তাকিয়ে থাকে। বীরা হতবাক হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে বলে, আরে লক্ষ্মী, তুমি এত খারাপ স্টুডেন্ট ছিলে যে 35 মার্ক পর্যন্ত ওঠাতে পারোনি? এমন কথা শুনে বেচারির মনটাই খারাপ হয়ে যায়। বীরা বুঝতেই পারলো না যে লক্ষ্মী সেই কুট্টিকাল থেকে তাকে পছন্দ করে। লক্ষ্মী হাসতে হাসতে বলে, তুমি এত হতাশ হচ্ছ কেন? এইখানে তোমার জন্য দাদি আছে, বালা আছে, আর আমি তো আছি। বলদ বীরা তবুও বোঝে না। এরপর থেকে লক্ষ্মী রোজ বীরার সাথে গ্রামে ঘুরতে বের হয়। মনে মনে গুনগুনিয়ে গান গায়। রোজ ভোরে দরজায় কখনো খাবার রান্না করে টিফিন বক্স দিয়ে যায়, তো কখনো সবজি দিয়ে যায়, কখনো দরজার সামনে আলপনা করে যায়, কখনো মুগ্ধ হয়ে বীরাকে দেখে। এসব বালা লক্ষ্য করলেও বলদ বীরা লক্ষ্যই করে না, কারণ সে তো সুকন্যার প্রেমে দেবদাস হয়ে গেছে। এক রাতে বীরা বালার সাথে হাঁটতে বের হলে বালা বলে, কালই পারশুরামের সাজা শেষ হয়ে যাবে, তুই স্বাভাবিক জীবন কাটাতে পারবি। বীরা বলে, যেভাবেই হোক আমার পাসপোর্টটা ম্যানেজ করে দে। বালা বলে, সেই ব্যবস্থা তো হবে, কিন্তু কয়েকদিন যাবৎ লক্ষ্মীর অদ্ভুত আচরণ লক্ষ্য করেছিস? বীরা বলে, হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমার কি মনে হয় জানিস, ও আমার উপরে কালো জাদু করছে। কখনো খাবার দিয়ে যায়, কখনো বাসা সাজিয়ে যায়। বালা বিরক্ত হয়ে বলে, গ্রামে এসে কি তোর বোধ বুদ্ধি লোপ পেয়েছে? আরে বলদ, লক্ষ্মী তোকে ভালোবাসে। বীরা হতবাক হয়ে বলে, আসলে লক্ষ্মী খাটো হলেও কি হয়েছে, ও কিন্তু বেশ কিউট। তবে আমি যদি এত জলদি আবারও প্রেমে পড়ি তখন লোকে কি বলবে? বালা বলে, এসব বাদ দিয়ে লক্ষ্মীকে নিয়ে ভাব। ব্যাস, সাথে সাথেই বীরার মনে ভালোবাসার ঘন্টা বেজে যায়। নাচতে নাচতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে বলে, আজ রাতটা কাটলেই কাল নতুন দিন, কালই আমার জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে। তবে সে জানেও না আগামীকাল না, বরং আজকের রাতটাই তার জন্য কত বড় ধামাকা নিয়ে আসছে। রাত গভীর হতেই কেল্লার পাশের মাটি থেকে বিশাল বড় এক স্তম্ভ বের হয়ে আসে। এটাই হলো মানব বলির সর্বশেষ সাইন। বিশাল এই স্তম্ভ দেখতে সবাই ছুটে আসে। চারি বলে, এখন আর দেরি করতে পারবো না। সবাই হতবাক হয়ে জানতে চায় এসব কি হচ্ছে। তখনই গ্রামের এক লোক কাঠের পুরনো সেই বাক্স নিয়ে আসে। চারি বাক্স থেকে একটা লিপি বের করতেই গল্প চলে আসে প্রথম বলি দেওয়ার সময়, অর্থাৎ 2000 বছর আগে। লিপি পড়ে জানা যায় বহু বছর আগে গ্রামে একবার মহামারী ছড়িয়ে পড়ে। গ্রামের লোকদের বাঁচানোর আর কোনো উপায় না পেয়ে রাজা শয়তানি শক্তির সাহায্য নেয়, আর তখনই সে এক ব্রহ্ম রাক্ষসকে জাগিয়ে তোলে। গ্রামকে সুস্থ করার জন্য রাক্ষসকে সাহায্য করতে বলে। রাক্ষস পুরো গ্রামকে সুস্থ করে দেয়, তবে এর বদলে শর্ত দেয়, যখনই এই 3টা সাইন দেখানো হবে তখনই যেন গ্রামের প্রত্যেক বাড়ি থেকে পশু পাখির বলি দেওয়া হয় এবং একটি পরিবার মানব বলি দিবে, যে ওই রাক্ষসের জন্য খাবার নিয়ে ওই কেল্লায় যাবে। তবে সে আর কোনো দিনও ফিরবে না। যদি এই শর্ত মানা হয় তাহলে রাক্ষস কেল্লার মধ্যেই থাকবে, আর যদি অমান্য করা হয় তাহলে রাক্ষস বের হয়ে এসে পুরো গ্রামে আগুন জ্বালিয়ে দিবে। এটা আসলে এই গ্রামের একটা অভিশাপ, তাই বাঁচতে হলে একজন বলিকে পাঠাতে হবে। এমন কথা শুনে গ্রামের সবাই চিৎকার শুরু করে দেয় যে তারা কেন নিজেদের বলি দিবে। পারশুরাম রেগে চিৎকার করে বলে, কেউ একটা কথাও বলবে না। আমরা খুব জলদি একজনের নাম ঠিক করে জানাবো, তাকেই আমরা বলি হিসাবে পাঠাবো। বলেই কেল্লার পাশের পিলারের দিকে হাঁটতে শুরু করে। সবাই ভয়ে ভয়ে তার পিছু হাঁটতে থাকে। এইদিকে বেচারা বীরা একটু ঘুমাবে তারও উপায় নেই। পাশের রাস্তায় সবাইকে এত রাতে হাঁটতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছেটা কি? তোমরা কি আমাকে একটু ঘুমাতেও দিবে না? এক মাতাল জানায়, আমাদের হিরো পারশুরাম কেল্লায় গেছে। বীরা প্রচন্ড রেগে কেল্লার দিকে হাঁটা শুরু করে। এদিকে পারশুরাম সবার সামনে হ্যাপি সাহস দেখালেও ভয়ে তার এক পাও এগোচ্ছে না। তবুও কোনো রকমের সাহস করে চাবিটা পিলারে দিতেই যাবে, তখনই বীরা চিৎকার করে পারশুরামকে ডাকতে বেচারা ভয়ে হক চকিয়ে যায়। বীরা রেগে বলে, সেদিন আমি নেশার ঘরে এখানে এসেছিলাম, তাই তোমরা আমাকে 30টা বেতের বাড়ি দিয়েছ, আর আজ নিজেরাই এখানে এসেছো। তোমাদের সবাইকে 10টা করে বাড়ি খেতে হবে। বালা কোনো রকমে তাকে টেনে সরিয়ে নেয়। পারশুরাম বীরাকে ইগনোর করে পিলারের চাবি রাখতেই হলুদ আলো জ্বলে ওঠে। সাথে সাথেই মাটি থেকে একটা দরজা খুলে যায়। একটা লোক ভিতর থেকে লাল কাপড়ে মোড়ানো পুরনো সব লিপি বের করে আনে। বীরা হতবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে এসব কি হচ্ছে? বালা
বলে এখানে যার নাম উঠবে তাকেই বলির জন্য পাঠানো হবে। ভয়ে ভীরার মুখ থেকে আর কোনো কথাই বের হয় না। চারি গ্রামের ঠিক মাঝে একটা সুরক্ষা পিলার পুঁতে বলে ওই কেল্লায় যে থাকে সে এক নির্দয় নিষ্ঠুর রাক্ষস, যে 500 বছর আগে এক নবজাতকের বলিকেও গ্রহণ করেছিল। যতদিন না আমরা বলি দিব ততদিন তার জাদুর মায়ায় আমরা এই গ্রাম থেকে কোথাও যেতে পারবো না। এমন কথা শুনে সবাই আরো ঘাবড়ে যায়। সবার মনে একটাই ভয় যে তার নাম যেন না ওঠে। ভীরার কাছে অবশ্য এগুলো নিতান্তই অন্ধবিশ্বাস, তাই সে সবার উপরে প্রচন্ড বিরক্ত হয়। লক্ষ্মী বাবাকে জিজ্ঞেস করে এসব বন্ধ করার কি আর কোনো উপায় নেই? চারি বলে না, এটাই একমাত্র উপায়। কে হবে পরের মানব বলি তার নাম খোঁজার জন্য গ্রামের প্রত্যেকটা বাড়ির বংশীয় নাম নিয়ে বসা হয়। চারি বলে গ্রামকে 4 ভাগে ভাগ করতে হবে, তবে গতবার যেই ভাগ থেকে বলির জন্য পাঠানো হয়েছিল এবার সেটা বাদ দিয়ে বাকি 3 ভাগ থেকে একজনকে বাঁচতে হবে। এমন কেউ হবে যার কোনো পরিবার বা পিছুটান নেই। যথারীতি গণনা করতে করতে ফাইনালি একটা নাম পাওয়া যায়। চারি সেই নাম বলতেই বালা হুন্নে হয়ে দৌড়াতে থাকে। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে তখন পশু পাখির মাংস ডেকে ভরে কেল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। বালা দৌড়ে বীরার কাছে আসতেই বীরা বলে নিশ্চয়ই আমার নাম বলেছে, আমি এখানে আসার পর থেকেই ওরা আমাকে মেরে ফেলার চক্রান্ত করছে। বালা বলে তুই একটু শান্ত হ, ওরা গাঙ্গা দাদুর নাম বলেছে। বীরা রেগে বলে ওই দাদুর তো 80 বছর বয়স হয়ে গেছে, তার উপরে সারাদিন থেকে নেশার মধ্যে অত ভারী বোঝা নিয়ে যেতে গেলে সে তো মাঝপথেই মারা যাবে। আমি এসব হতে দিব না, দাদুকে গায়েব করে দিব। আসল কাহিনী হলো এই দাদুই একমাত্র সমুর খোঁজ দিতে পারবে। পাসপোর্ট পেতে হলে সমুকে লাগবে, এই জন্য সে দাদাকে বাঁচাতে চাচ্ছে। দুজন ছুটে চলে আসে দাদুর কাছে। গাঙ্গা তখনও নেশার ঘুরে ঢুলছে, তার তো কোনো হুশই নেই। দুজন কোনো রকমে উঠিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বের হতেই যাবে, দরজা খুলতেই দেখে সেখানে আগে থেকেই চারি আর পার্শুরাম দাঁড়িয়ে আছে। সবাই গাঙ্গাকে নিয়ে বলির উৎসব শুরু করে দেয়। কালো রং মাখা উদ্ভট মুখোশ আর পোশাকের লোকেরা নাচতে থাকে। বিশাল এক শয়তানের মূর্তির চেয়ারে শিকল দিয়ে বেঁধে গাঙ্গাকে কেল্লার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এসব দেখে লক্ষ্মী মন খারাপ করে ভীরার কাছে এসে বলে আর কোনো উপায় নেই বীরা, ভাগ্যকে মানতেই হবে। বীরা রেগে বলে তোমার বাবা তো আদি আমলের, অন্তত তুমি তো এসব থেকে বের হওয়ার অন্য কোনো উপায় বের করতে পারো। বলেই রেগে চলে যায়। লক্ষ্মীর মনে পড়ে যায় তার বাবার প্রধানকে বলেছিল এসব থেকে বের হওয়ার আরো একটা পথ আছে, সেটা যেন কেউ জানতে না পারে। লক্ষ্মী দৌড়ে সেই কাঠের বাক্স খুলতে যায়। চারি তখন পার্শুরামকে বলে এই বলি শেষ না হওয়া পর্যন্ত ওই প্রদীপ যেন নিভে না যায়। যে বলির জন্য যাবে সে যাওয়ার সময় এটা হাত দিয়ে নিভিয়ে যাবে। লক্ষ্মী তখন চুপি চুপি প্রধানের বাড়ি ঢুকে সেই লিপি খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে কি যেন দেখতে পায়। এদিকে গাঙ্গাকে বাঁচিয়ে পাসপোর্ট নেওয়ার জন্য বীরা কি যে করবে বুঝে উঠতে পারছে না। ওদিকে গাঙ্গাকে দেখেন সে এদের নাচ দেখে তালি দিয়ে নাচছে, যেন আজ তার ঈদ। নাচানাচি শেষে গাঙ্গাকে চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটাই শেষ সুযোগ, তাই বীরা দাদাকে শেষ বিদায় দেওয়ার বাহানায় তাকে নিচে নামিয়ে নাচতে বলে। তখনই পেছন থেকে চারি আসছে দেখে বীরা গাঙ্গাকে নাচার বাহানায় নিয়ে যেতে চাইলে বালা তাকে থামাতে গাঙ্গাকে বসিয়ে দেয়। এভাবেই দুই বন্ধু একবার তাকে বসায় তো আরেকবার উঠায়। এদের এই তাল বাহানায় বেচারা গাঙ্গা শেষমেশ হার্ট অ্যাটাক করে মারা যায়। লও ঠেলা, আবারও সব দোষ এসে পড়ে বীরার ঘাড়ে। চারি আর পার্শুরাম দৌড়ে আসে। বীরা সবাইকে বুঝবাজ দিয়ে বলে ও শিট, দাদা তো দিয়া নিভানোর আগেই মারা গেছে, তাহলে এই বলি পরের বছর হবে। বলেই চলে যেতে গেলে পার্শুরাম রেগে বলে আমি আগেই জানতাম এমন কিছু হতে পারে, তাই আরেকটা নাম আগে থেকেই ঠিক করে রেখেছি। লিপিটা চারিকে দিতেই চারি জানায় এবার নাম উঠেছে বালা রাজুর। বোকা বীরা বলে নামটা তো সুন্দর, কিন্তু শোনা শোনা মনে হচ্ছে কেন? বলেই বালার দিকে তাকাতেই দেখে বালা ভয়ে রীতিমতো কাঁপছে। বীরা বুঝে যায় এবার তার জিগরি দোস্ত বালা যাবে ভেতরে, তাই রেগে তেড়ে এসে বলে আপনাদের এই পাগলামি অনেক সহ্য করেছি, এসব অন্ধবিশ্বাস আর না। ওই কেল্লার ভেতরে আসলে কেউ নেই। আপনাদের পূর্বপুরুষরা কি না কি বলে গেছে, তার জন্য কি আমরা ভুক্তভোগী হব নাকি? পার্শ্বরা আমার চারি রেগে বলে এটা আমাদের গ্রামের রীতি, তুমি বিশ্বাস না করলে যেতে পারো। তখনই আচমকা কেল্লা থেকে দমকা বাতাস বইতে থাকে। চারি চিৎকার করে বলে রাক্ষস তার বলির জন্য অপেক্ষা করছে, বলি না পাঠালে অনর্থ হয়ে যাবে। মীরা রেগে চিৎকার করে বলে পার্শুরাম, তোমার এসব শয়তানি আমি আসার পর থেকেই দেখছি। তুমি আগে আমাকে প্রমাণ করো ভেতরে কোনো রাক্ষস আছে, তবেই আমি তোমাদের পথে বাধা হব না। বাস্তবে তো ওর মধ্যে কেউ নেই। বলেই রেগে হাত দিয়ে চেপে সেই দ্বীপ নিভিয়ে দেয়। বালা ভয়ে চিৎকার করে উঠলে ভীরা বলে ভয় পেও না, ওসব আসলে রূপকথা, কেল্লার ভেতরে কিছুই নেই। তখনই কেল্লার ভেতর থেকে ব্রহ্ম রাক্ষসের গর্জন ভেসে আসে। বিভৎস সেই
এই গর্জন শুনে এতক্ষণ ভাব দেখানো বীরা নিজেও বেশ ভরকে যায়, কিন্তু এখন আর কিছু করারও নেই, কারণ বীরা যখন প্রদীপ নিভিয়েছে তাহলে তাকেই হতে হবে মানব বলি। না জানি বীরা এখন কি করবে। ওদিকে লক্ষ্মী প্রধানের বাড়িতে আটকা পড়ে গেছে। কয়েকজন দরজা ধাক্কানোর শব্দ পেয়ে দরজা খুলতেই লক্ষ্মী জিজ্ঞেস করে, গাঙ্গাদাতা কি কেল্লার ভিতরে চলে গেছে? এক লোক বলে, না, সে তো মারা গেছে, তার বদলে ভীরা গেছে। ভীরার নাম শুনেই লক্ষ্মী দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভীরার গলায় বলির মালা, জামায় রক্তের ছাপ দিয়ে তাকে কোনো রকমের টেনে হিচড়ে কেল্লার সামনে আনা হয়। লক্ষ্মী এসে ভীরাকে বাঁচানোর কথা বলতেই চারি রেগে লক্ষ্মীকে টানতে টানতে জোর করে বাড়ির দিকে নিয়ে যায়। ভীরার খুব ভয় হচ্ছে, তবুও পিছনে ফেরার কোনো উপায় নেই, তাই বাধ্য হয়েই কেল্লার দরজার কাছে দাঁড়ায়। সাথে সাথেই দরজা খুলে যেতেই ভীরা ভিতরে ঢুকে পড়ে। দরজা আবারও একা একাই বন্ধ হয়ে যায়। বাইরে থেকে বালা চিৎকার করে তার বন্ধুকে ডাকতে থাকে। অন্ধকার বিশাল এই মহলে ঢোকা মাত্রই ভীরা ভয়ে কাঁপতে থাকে, তবুও নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, এখানে কেউ নেই। কোনো রকমে 2 বালতি আর সেই মালা ফেলে বেশ ভয়ে ভয়ে জায়গাটা এক্সপ্লোর করতে শুরু করে। এত বড় বড় দেয়াল আর কেল্লা দেখে বেচারার এত ভয় হতে শুরু করে যে সামান্য একটা পাখি উড়ে গেলেও কাঁপতে কাঁপতে মাটিতে চিৎপটাং হয়ে পড়ে যায়। পাশেই বালির মধ্যে কঙ্কাল দেখে ভয় পাবে কি, উল্টা তার সাথে গল্প জুড়ে দেয়। তখনই হঠাৎ দূর থেকে কিসের যেন শব্দ শুনতে পায়। পেছনে তাকাতেই দেখে বড় বড় কাঁটাযুক্ত দানবাকৃতির এক লোহার বল তার দিকে তেড়ে আসছে। ভয়ে কোনো রকমে কাঁচুমুচু হয়ে দাঁড়ায়। তবে অবাক করার বিষয় হলো হঠাৎই সেটা থেমে যায়। বলদ ভীরা কি মনে করে জানেন, যে তার হাত দেখানোর কারণে হয়তো থেমে গেছে। ব্যাস, সাথে সাথেই হাত চেক করে দেখে, আরে আমি আবার স্পাইডারম্যান হয়ে গেলাম না তো। তবে যেই না পেছনে যায় অমনি বলটা আবারও ঘুরতে শুরু করে। এবার আর যাবা কই, যান বাঁচাতে কোনো রকমে ছুটতে থাকে। ছুটতে ছুটতে হঠাৎ এক গলির মতো কিছু দেখে সেদিকে যেতেই বলটা বিশাল সেই দেওয়ালে বাড়ি খেয়ে থেমে যায়, আর পেছনে যাওয়ার রাস্তাটাও বন্ধ হয়ে যায়। বেচারা ভীরা কোনো রকমে বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তখনই শুরু হয় আরেক তাণ্ডব। বড় বড় সেনার মূর্তির হাত থেকে কখনো কুড়াল তো কখনো তীর মাটিতে পড়তে থাকে। ভীরা কোনো রকমে মাটিতে হামাগুড়ি দিয়ে সেখান থেকে সরে নিজেকে বাঁচিয়ে যেন হাফ ছেড়ে বাঁচে। বেচারা যে ফিরে যাবে সেই উপায়ও নেই, তাই আবারও কেল্লার ভিতরেই হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে চলে আসে বড় এক পাথরের কাছে। তখনই তার হঠাৎ মনে হয় পিছনে কে যেন আছে। ভয়ে ভয়ে বলে, জনাব রাক্ষস, আমি জানি আপনি আমাকে খেতে এসেছেন। আসলে আমি আমার বন্ধুকে বাঁচাতে গিয়ে ফেসে গেছি। দয়া করে আমাকে 10টা মিনিট সময় দেন, আমার বন্ধুকে সাথে নিয়ে আসবো। অনেকক্ষণ বক বক করার পর পেছন থেকে কোনো সাড়া না পেয়ে তাকাতেই দেখে সেখানে কেউ নেই, শুধু একটা শিকড় নড়ছে। ভয়ে ভয়ে সেদিকে এগোতেই যাবে, তখনই কাকে যেন দৌড়ে তার দিকে আসতে দেখে। ভয়ে চিৎকার করতে করতে এক পিলারের পেছনে গিয়ে লুকায়। হঠাৎ সে অনুভব করে কে যেন তার পকেট হাতড়াচ্ছে। জোরে চিৎকার করতেই যাবে, তখনই দেখে আরে এই তো তার মতোই দেখতে মানুষ, তবে বেশ ময়লা, জামা কাপড়ও ছেঁড়া ফাটা। লোকটা অসহায়ের মতো তাকিয়ে বলে, তোমার কাছে জিলাপি আছে ভাইয়া? ভীরা এবার ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। লোকটা তাকে কোনো রকমে থামিয়ে বলে, এত চিৎকার করার কি আছে, আমি তো শুধু একটা জিলাপি চেয়েছি। ভীরা হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সেই রাক্ষস না যে মানুষ খায়? লোকটা বলে, না রে পাগলা, আমি হলাম ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসম্যান। কথায় কথায় ভীরা লক্ষ্য করে, আরে এই লোকের শার্টটা চেনা চেনা লাগছে কেন? তখনই তার মনে পড়ে যায় এটাই তো সেই সোমু, যে পুরো গ্রামবাসী যার খুনের দায়ে ভীরাকে একঘরে করে দিয়েছিল। ভীরা রেগে বলে, তুমি তো আসলে স্মাগলার তাই না, যাকে পুলিশ এই চেক শার্ট দেখে চিনে ফেলেছিল। বলেই রেগে তার কলার চেপে ধরে বলে, তোমার স্ত্রী আমার থেকে ড্রিঙ্কস করার টাকা নিয়ে আমাকে খুব জ্বালাচ্ছে, আর তুমি এখানে আরাম করে ঘুরে বেড়াচ্ছ। সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো? সোমু বেশ ঘাবড়ে বলে, সেদিন ছিল কালো রাত। সাবিত্রী হঠাৎ আমায় টানতে টানতে এই কেল্লার সামনে আনে, তখনই কাঁটাতারে লেগে আমার শার্ট ছিঁড়ে যায়। সোমু ভয়ে ভয়ে সাবিত্রীকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন আনলে? সাবিত্রী বলে, গ্রামের লোক আমাদের কোনো কারণ ছাড়াই রাক্ষসের ভয় দেখায়। আসলে এই কেল্লাই তো গুপ্ত ধন লুকিয়ে আছে। সেদিন প্রধানের বাড়িতে কাজ করার সময় আমি এই জায়গার নকশা পেয়েছিলাম। এখানে যাওয়ার আরো একটা দরজা আছে। সোমু ভয়ে ভয়ে বলে, তুমিও তাহলে আমার সাথে চলো। লোভী সাবিত্রী কি আর সেটা করে নাকি, উল্টা স্বামীকে জুতা মারার ভয় দেখিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেয়। সোমু ভয়ে ভয়ে ভেতরে ঢুকতেই আজব কিছু শব্দ শুনতে পায়। দৌড়ে বের হতে গেলেই দেখে সে এক অদৃশ্য দেওয়ালে আটকে গেছে। অর্থাৎ এখানে নিজের ইচ্ছায় ঢোকা গেলেও বের হতে হয় রাক্ষসের ইচ্ছায়। বেচারা এর পরের এই 10 দিন আতঙ্কে আতঙ্কে বের হওয়ার পথ খুঁজছে, তবুও সে কোনো
পথ পায়নি। এই কেল্লার যেখানে সেখানে পড়ে আছে কঙ্কাল। সেই কঙ্কাল চোখে পড়লেই সে আটকে উঠেছে। বীরা কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করে, তাহলে কি এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই? কথা বলতে বলতেই সোমু হঠাৎ কি যেন দেখে আঙ্গুলের ইশারা করে ভয়ে শক্ত হয়ে যায়। বীরা পেছনে না তাকিয়ে বুঝে যায় রাক্ষস এসেছে, তাই হাত উঁচু করে আগের মতোই রাক্ষস সাহেব বলে বালাকে আনার কাকতি মিনতি শুরু করে দেয়। সোমু স্বাভাবিক হতেই অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? বীরা পেছনে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই। আসলে এই 10 দিন এখানে থেকে ভয় পেতে পেতে সোমুর এখন প্যানিক অ্যাটাক শুরু হয়েছে। যাই হোক, সোমু বীরাকে একটা বড় পাথরের কাছে এনে বলে, এতদিন আশেপাশে সব দেখে এটাই মনে হয়েছে হয়তো এই পাথরের নিচে বের হওয়ার কোনো রাস্তা আছে। ব্যাস, সাথে সাথেই দুইজন পাথর সরানোর জন্য দুই দিকে গিয়ে ঠেলতে শুরু করে। তবে এরা দুইজন এতটাই বোকা যে পাথরটা বিপরীত দিকে না ঠেলে একে অপরের দিকে ঠেলছে, তাই পাথরও এক চুলো নড়ছে না। বীরার নজর হঠাৎ সোমুর দিকে পড়তেই সে এবার রেগে সোমুর পাশে এসে একসাথে ধাক্কা দিচ্ছে। কিন্তু আচমকাই এক বাদুর এসে বীরাকে খুব বিরক্ত করে। বীরা বাদুরটাকে সরিয়ে দেয়। সোমু রেগে বলে, আর একবার ওই বাদুর আসলে ওকে একদম জ্বালিয়ে দিব। সাথে সাথে বাদুর জ্বলতে জ্বলতে সাইডে পড়ে মারা যায়। সোমু খুশি হয়ে বলে, বাহ, আমার কথা যে এত পাওয়ারফুল, আগে জানলে তো এই কেল্লাই জ্বালিয়ে দিতাম। আচমকা তখনই পেছন থেকে ভারী ভারী পায়ের আওয়াজ ভেসে আসে। দুজনেই ভয়ে একদম শক্ত হয়ে যায়। ভালো করে তাকাতেই দেখা যায় পুরো শরীরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের এক বিশাল দেহের রাক্ষস তাদের দিকে তেড়ে আসছে। দুজন কোনো মতে দৌড়ে গিয়ে সেই বড় পাথরের পেছনে লুকায়। সোমু রেগে বীরাকে বলে, এই 10 দিনে তো রাক্ষস আসেনি, আজ তোমার গন্ধ পেতেই সে চলে আসলো কেন? বেচারা বীরার কি আর এসব ভাবার সময় আছে? সে কোনো মতে সোমুকে নিয়ে পাথরের পেছন থেকে বের হয়ে পালাতে গেলেই সেই রাক্ষস বড় বড় পাথর ছুঁড়ে মারে। কোন রকমে দুইজন যান বাঁচিয়ে পাশের এক সুরঙ্গের মতো জায়গায় চলে আসে। রাক্ষস অত চাপা জায়গায় তাদেরকে আর দেখতে না পারায় চলে যায়। এদিকে লক্ষ্মী চারিকে বলে, বাবা, তুমি জানো আমি বীরাকে ভালোবাসি, তাহলে ওকে বাঁচাতে দিচ্ছ না কেন? চারি রেগে বলে, ওকে বাঁচাতে গিয়ে তুই মরবি নাকি? চুপ করে বসে থাক। সোমু তখন তার ঝোলা থেকে ম্যাচ বের করে আগুন জ্বালাতে পাশে এক কঙ্কাল দেখে, আর বীরা তো ভয়ে চিৎকার করতে থাকে। সোমুর অবশ্য এসবে কিছু যায় আসে না, কারণ সে এই 10 দিনে এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে। বীরা বলে, আমরা না হয় একটু সামনে গিয়ে বসি। বলে এগোতে গেলেই দেওয়ালে হাত রাখতেই কেঁপে ওঠে। তাকাতেই দেখে সেখানে কিছু লেখা। বীরা খুব ভাব নিয়ে পড়তে শুরু করে, কিন্তু আপনারা তো জানেনই বীরা তেলুগুতে কতটা দুর্বল, তাই সে ছোট বাচ্চাদের মতো অতে অজগর আতে আম এমন ভাবে অক্ষর মনে করে পড়তে থাকে। সোমু বিরক্ত হয়ে বলে, অনেক উদ্ধার করেছো, এবার আমাকে পড়তে দাও। দেওয়ালে লেখা এখান থেকে বের হওয়ার একটাই উপায়, আর তা হলো রাক্ষসের মৃত্যু। গল্প চলে আসে অতীতে। এই লেখাগুলো আসলে রাজা রুদ্রের সেই গুপ্তচর লিখেছে। তার মানে এখানে যে কঙ্কালটা আছে সেটা সেই গুপ্তচরের। রাজা রুদ্র যখন দীর্ঘ 6 বছর ধরে রাক্ষসকে মারার পথ খুঁজছিল, তখন এক পুরোহিত তাকে জানায় এই রাক্ষসকে শক্তি দিয়ে নয় বরং কৌশল দিয়ে মারতে হবে। প্রত্যেক রাক্ষসেরই একটা দুর্বলতা থাকে। এই রাক্ষসকে মারতে হলে সূর্য ওঠার আগে রাক্ষসের পিঠে মন্ত্রপুত এই 2 চাকু দিয়ে আঘাত করতে হবে। একটা ছিল আগুনের মতো লাল আর অন্যটা ছিল গাছের মতো সবুজ। রাক্ষসকে কয়েক ঘন্টার জন্য দুর্বল করতে পুরোহিত রাজা আর তার সৈন্যদেরকে জাদু মন্ত্রের গুড়া দিয়েছিল। রাজা যখন সঠিক সময়ের অপেক্ষা করছিল, তখনই সেই গুপ্তচর এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে। রাক্ষস পেছনে এক দরজা দিয়ে কেল্লার বাইরে বের হয়ে এসেছে। গুপ্তচর সেই দরজার কথা জানাতেই রাজা তার সৈন্যদল নিয়ে কেল্লায় আক্রমণ করে। রাক্ষসকে একটা সিন্দুকের মধ্যে কিছু করতে দেখে রাজার সৈন্যরা জাদু মন্ত্রের সেই গুড়া মেশানো তীর দিয়ে রাক্ষসকে অনবরত আঘাত করতে থাকে। কিন্তু রাক্ষস এত সহজে দুর্বল হয় না। সে তার বিশাল হাতিয়ার দিয়ে সবাইকে উপড়ে ফেলে। বেশ কিছুক্ষণ রক্তক্ষয়ী যুদ্ধ চলে। হঠাৎই লক্ষ্য করে রাক্ষস সেই জাদুর গুড়ার প্রভাবে দুর্বল হয়ে পড়ছে। রাজাও তখন মন্ত্রপুত চাকু দুটো নিয়ে পেছন থেকে হামলে পড়ে। রাক্ষসের পিঠে লাল চাকু পুঁতে যেই না সবুজ চাকু পুঁততেই যাবে, তখনই রাক্ষস রাজাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সেই সবুজ চাকু ছিটকে গিয়ে পড়ে। সাথে সাথে রাক্ষস তার সবচেয়ে বিভৎস রূপ অর্থাৎ আগুনের রূপ ধারণ করে। রাজার দিকে এগিয়ে গিয়ে ঘাড় ধরে উঁচু করে সেখানেই তার ঘাড় মোটকে মেরে ফেলে। তবে রাক্ষস গুপ্তচরকে দেখার আগেই সে সেই জায়গার দরজা দিয়ে বেরিয়ে যায়। সাথে সাথেই দরজাটা বন্ধ হয়ে যায়। সবুজ সেই চাকুটা সেখানেই রয়ে যায়। গুপ্তচর এর পরেও কয়েকবার সেই চেম্বারের দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা তার একার পক্ষে সম্ভব ছিল না, কারণ ওই দরজা খুলতে হলে দুইজনকে একই সময় দুই পাশের কুণ্ডলি চেপে ধরতে হবে। গুপ্তচর বলে, তবে আমি সেই গুপ্ত চেম্বারের স্থান একটা কাগজে আঁকিয়ে কাগজটা আমার লকেটের মধ্যে সুরক্ষিত রেখেছি। সোমু তাড়াতাড়ি সেই লকেট খুলে সেটা খোলার চেষ্টা করতে থাকে। বীরা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমরা ওই চেম্বারের লোকেশন খুঁজে চাকু নিয়ে কিংকং এর মতো দেখতে ওই দানবকে মেরে ফেলবো? বিষয়টা কি এতই সোজা? একটু আগেই তো ও আমাদেরকে পেলে এতক্ষণে $8 মতো কোথাও ফেলে রাখতো। সোমু রেগে বলে,
বলে তাহলে কি করতে চাও? গত 10 দিন ধরে বের হওয়ার রাস্তা খুঁজছি, এভাবে চলতে থাকলে আমরাও ওই গুপ্তচরের মতো কঙ্কাল হয়ে ঘাড় উল্টে পড়ে থাকবো। তখনই দূর থেকে রাক্ষসের গোঙানি শুনতে পেলে বীরা সেই লকেট আর সোমকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়। এদিকে লক্ষ্মী বারবার দরজা ধাক্কালে চারি আনন্দকে বলে যতই ডাকুক না কেন তুই দরজা খুলবি না। একথা বলে চারু ঘরে ঢুকতেই আনন্দ ঘরের দরজা আটকে দিয়ে উল্টা লক্ষ্মীকে ছেড়ে দিলে সাথে সাথেই লক্ষ্মী দৌড়ে কেল্লার সামনে আসে। তখনই সেখানে বালা এসে বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু ভয়ে সামনের দিকে যেতেই পারছি না। লক্ষ্মী জানায় সামনের দিকে দরজা ছাড়াও কেল্লার ভেতরে যাওয়ার জন্য আরো একটা পথ আছে। অপরদিকে বীরা আর সোমু কোনো মতে রাক্ষসের হাত থেকে বেঁচে কেল্লার অন্য প্রান্তে চলে আসে। সোমু বলে এই লকেটের ভেতরে নিশ্চয়ই রাক্ষসকে মারার কোনো না কোনো উপায় আছে। দুজন মিলে অনেক চেষ্টা করে লকেটটা ভাঙার জন্য কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। বীরা জানায় এই লকেট খুলতে পারলে তবেই আমরা ওই চাকু পাবো। তখনই সেখানে একটা চিৎকার শুনে দুজন দৌড়ে পালায়। তারা চলে গেলে লক্ষ্মী আর বালা কেল্লায় ঢোকে। বীরা আর সোমু কেল্লার ভেতরে গেলে কেউ একজন নুপুর পায়ে তাদের পাশ দিয়ে আচমকাই হেঁটে যায়। হঠাৎ সামনে তাকিয়ে দেখে লক্ষ্মী তাকে খুঁজতে খুঁজতে কেল্লার ভেতরে চলে এসেছে। বীরা খুশিতে দৌড়ে লক্ষ্মীর দিকে ছুটে গিয়ে বলে তুমি আমার ভালোবাসার টানে এখানে এসেছো তাই না? বীরা খুশিতে নাচতে নাচতে বলেই একটা কবিতা শুনিয়ে লক্ষ্মীকে তার মনের কথা বলে দেয়, মানে এর মধ্যেও তাকে রোম্যান্স করতে হবে। লক্ষ্মী ভিউর হাত টেনে নিয়ে বলে আমি এখান থেকে বের হওয়ার রাস্তা জানি, আমার সাথে চলো। তখন এই বালা এসে সোমুর পেছনে দাঁড়িয়ে বীরাকে ডাক দিতেই বীরা বলে আরে লক্ষ্মী আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। কিন্তু তখনই দেখা যায় বালার পেছন থেকে লক্ষ্মী বের হয়ে আসছে। ততক্ষণে বীরার হাত ধরে রাখা লক্ষ্মী নিজের আসল রূপে ফিরে এসেছে। এই আত্মা আসলে এই কেল্লার পাহারাদার। সে সবার প্রিয় মানুষের রূপ ধারণ করে তাদেরকে বোকা বানিয়ে মেরে ফেলে। বীরা ভয়ে এক চিৎকার দিয়ে বলে আপা আপনি আমাকে ছেড়ে দিলে এক দৌড়ে এই কেল্লার বাইরে চলে যাব, আর কখনো এখানে আসবো না। আত্মাটা আরো জোরে বীরার হাত চেপে ধরতেই সবাই মিলে বীরাকে টেনে ধরে। লক্ষ্মী খেয়াল করে পাশেই মন্দিরের ঘন্টা বাঁধার একটা দড়ি পড়ে আছে। দড়িটা আত্মার দিকে ছুঁড়ে মারতেই সে বীরার হাত ছেড়ে দিলে সবাই দৌড়ে কেল্লার অপর প্রান্তে চলে আসে। লক্ষ্মী সবাইকে বলে ওটা একটা পিশাচিনি, সে এই প্রাসাদ পাহারা দেয়। কেউ এই প্রাসাদে ঢুকে পড়লেই পিশাচটা সেই মানুষটার প্রিয় কারো রূপ ধারণ করে ধোকা দিয়ে নিজের সাথে নিয়ে যায়। তবে আমি বুঝতে পারছি না যে সে আমার রূপ কেন ধারণ করলো, মানে এখন লক্ষ্মী বলদ হয়ে গেছে। যাই হোক, বালা সোমুকে বলে তোর জন্যই এত ঝামেলা বেঁধেছে। প্রতিদিন ভয় ছিল পারশুরাম কবে কোন রায় দেয়। হাঁটতে হাঁটতে বেচারা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, সারাদিন মাতাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। এই কষ্ট তুই কি বুঝবি? বীরা বলে এসব বাদ দে, আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। বালা জানায় আমি তোর কথা বলছি না, আমার সাবিত্রীর কথা বলছি। সোমু বলে তোর সাবিত্রী মানে ও এখন আমার বউ, তুই হচ্ছিস সাইড ক্যারেক্টার। লক্ষ্মী সবাইকে থামিয়ে বলে এসব পরে হবে, এখন এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। প্রাসাদের পেছনের সাইডে এখান থেকে বের হওয়ার একটা দরজা আছে, কিন্তু তার আগে রাক্ষসটাকে মারতে হবে। প্রাসাদের ভেতরে দুটা চাকু রাখা আছে। প্রাসাদের কোনো এক পাশে দুইটা বড় দুর্গ আছে, চাকুগুলো সেখানেই রাখা। বীরা লকেট বের করে বলে এর ভেতরে ওই চাকুটার লোকেশন আছে, কিন্তু লকেটটা খুলতেই পারছি না। লক্ষ্মী আজকের দিনের সাথে সূর্যগ্রহণের তারিখ মিলিয়ে লকেটটা ঘোরাতেই সেটা খুলে যায়। লকেটের ভেতরে সেই গুপ্তচরের বানানো একটা ম্যাপ আছে। ম্যাপ দেখে সবাই বোঝার চেষ্টা করে এখন তারা কোথায় আছে। লক্ষ্মী ম্যাপ দেখিয়ে বলে আমরা এখন এই জায়গায় আছি, আর চাকুটা কিছুটা দূরে একটা চেম্বারে রাখা আছে। সবাই বেশ সাবধানে সেই রুমের সামনে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে দরজাটা বন্ধ। লক্ষ্মী বলে ম্যাপ অনুযায়ী আশেপাশে কোথাও লিভারের ছবি আঁকা আছে। সোমু খুব ভাব নিয়ে বলে কই দেখি তো, বলে টান দিতেই সেই ম্যাপটা দুই ভাগ হয়ে যায়, আর তার ভেতরে থাকা আরো একটা লিভার মানে হাতলের চিহ্ন দেখা যায়। গুপ্তচর ম্যাপে লিখেছিল সে একা থাকার কারণে হাতলটা টানতে পারেনি, তার মানে হচ্ছে এখানে নিশ্চয়ই দুইটা হাতল আছে, আর ওই চেম্বারে যাওয়ার জন্য দুইটা হাতল একসাথে টানতে হবে। বীরা বলে আমরা চারজন এখন দুজনের টিমে ভাগ হয়ে যাব। এখন 4:30 বাজে, ঠিক 5টার সময় আমরা একসাথে ওই লিভার টানবো। কিছু দূর যাবার পরে বালা আর সোমু একটা রুমে আসে, কিন্তু সেই কালো বিভৎস আত্মাটা কিছুতেই তাদের সামনে এগোতে দেয় না। এদিকে বীরা লক্ষ্মীকে বলে এখানে দুইটা হাতল আছে, সেটা কে বের করলো? আমি। চারজনকে ভাগ করে দুইটা গ্রুপকে বানালো আমি, তাই আমাকে বোকা ভেবো না, আমাকে ফাঁদে ফেলা এত সহজ না। বলতে বলতেই দুজন একটা জালে আটকা পড়ে আসমানে উঠে যায়। ব্যাস হলো তো। তখন দুজন খেয়াল করে তাদের দিকে কিছুটা দূরে সেই হাতল ঝুলছে। এদিকে সোমু বালাকে কাঁধে নিয়ে হাতল টানার জন্য রেডি হয়। সামনেই সেই মন্ত্রপুত দড়ির ওপাশে কালো আত্মাটা দাঁড়ানো। বীরা আর লক্ষ্মীও ঝুলতে ঝুলতে হাতলের কাছে যায়। ঠিক 5টা বাজতেই দুজন একসাথে শিকল টান দিতেই দরজাটা খুলে যায়। ভোরের সূর্য উঠতে আর মাত্র 30 মিনিট বাকি। এর আগেই ওই রাক্ষসকে মেরে ফেলতে হবে। এবার চারজন একসাথে সেই গুপ্ত চেম্বারের ভেতরে ঢোকে, যেখানে চাকুটা রাখা আছে। এটাই সেই জায়গা যেখানে 500 বছর আগে রাজা রুদ্র এবং তার সৈন্যদের সাথে রাক্ষসের তুমুল যুদ্ধ হয়েছিল। সবাই চাকু খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেই
সেই চাকু পাওয়া যায় না। বীরা মাটিতে কিছুটা পড়ে থাকতে দেখে সেটা তুলে নিজের কাছেই রেখে দেয়। বালা এক মৃত সৈন্যের পাশে সবুজ পাউডার মাখানো জাদুকরের সেই জাদু মন্ত্রের সবুজ গুঁড়া মাখানো একটা তীর পায়। লক্ষ্মী জানায় এটা কোনো সাধারণ পাউডার না, এটা জাদুকরের বানানো বিশেষ মন্ত্রপুত পাউডার। হয়তো এই পাউডার দিয়েই রাক্ষসটাকে দুর্বল করা যায়। ওটা রেখে আগে আমাদেরকে চাকু খুঁজতে হবে। সবাই আবারও খোঁজাখুঁজি শুরু করলে বীরা সবুজ সে চাকু খুঁজে পায়। এই চাকুটাই রাজা রাক্ষসের পিঠে ঢুকাতে পারেনি। বালা বলে রাজা আর এতগুলো সৈন্য মিলেও রাক্ষসকে মারতে পারেনি, তাহলে আমরা কিভাবে পারবো? বীরা জানায় শক্তি দিয়ে আমরা ওর সাথে পারবো না, তাই বুদ্ধি বের করতে হবে। বলেই বীরা আশেপাশে পড়ে থাকা সবুজ রঙের মন্ত্রপুত সব পাউডার এনে বলে এই পাউডার রাক্ষসের শরীরে মারলেই সে 5 সেকেন্ডের জন্য দুর্বল হয়ে যাবে। এভাবে বারবার তার দিকে পাউডার ছুঁড়ে মারলে সে অনেক দুর্বল হবে, আর সেই সুযোগেই আমরা ওর পিঠে এই চাকু মারবো। বীরা সোমুর পরনের শার্ট কিছুটা ছিঁড়ে যেই বাটিতে পাউডার রাখা ছিল সেটা কিছুটা বেঁধে দেয় যেন সব পাউডার একবারে পড়ে না যায়। বীরা বলে যেহেতু বুদ্ধি আমার তাই সোমু পাউডার ছুঁড়ে মারবে আর বালা রাক্ষসের পিঠে চাকু মারবে। কিন্তু কে পাউডার ছুঁড়ে মারবে আর কে চাকু মারবে এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এটা কোনো ঝগড়া করার সময়। তখনই ভয়ানক এক চিৎকার শুনে সবাই পেছনে তাকিয়ে দেখে রাক্ষসটা তাদের দিকে তেড়ে আসছে। সবাই যে যার মতো পালাতে থাকে। রাক্ষসটা বালা আর সোমুর দিকে তেড়ে গেলেই বীরা তার পাশেই পড়ে থাকা একটা বল্লম তুলে রাক্ষসটাকে মারতে চায়, কিন্তু সে উল্টা বীরার জামা বল্লমে গেঁথে তাকে শূন্যে তুলে ধরে। বাটিটা ছুঁড়ে মারতে গিয়ে সেটা ছাদে আটকে যায়। এদিকে বীরা কোনো মতে নিজেকে ছাড়িয়ে লক্ষ্মীকে নিয়ে দৌড়ে পালায়। অপরদিকে ছাদ থেকে বাটিটা সোজা গিয়ে সোমুর উপরে পড়ে আর সোমু দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। এরা নাকি রাক্ষস মারবে। রাক্ষস তখন বীরার দিকে একটা বাক্স ছুঁড়ে মারতেই বীরা মাটিতে পড়ে যায়। রাক্ষস তখন লক্ষ্মীর দিকে এগিয়ে যাচ্ছে। লক্ষ্মী মাটিতে পড়ে গেলেই তার পায়ে নুপুর দেখে রাক্ষসটা থমকে দাঁড়ায়। বীরা খেয়াল করে তার পাশে সবুজ চাকুটা পড়ে আছে। সে চাকুটা হাতে নিয়ে ভাবে এখান থেকে বের হওয়ার একটাই পথ, রাক্ষসের পিঠের বাম পাশে এই চাকুটা মারতে হবে। যেহেতু রাজা লাল চাকুটা আগেই রাক্ষসের পিঠে ঢুকিয়ে দিয়েছিল তাই এখন শুধুমাত্র এই চাকুটা মারতে পারলেই রাক্ষস মারা যাবে। বীরা চাকু নিয়ে দৌড়ে রাক্ষসের দিকে আসে, কিন্তু কিছু দূরে গিয়েই সেই সবুজ চাকু ফেলে দিয়ে রাক্ষসের পিঠ থেকে লাল চাকুটা টেনে বের করে আনে। রাক্ষসটা চিৎকার দিয়ে সবার দিকে তেড়ে আসলে বীরা পকেট থেকে একটা নুপুর বের করে রাক্ষসের সামনে ধরে। রাক্ষস বীরার হাত থেকে সেই ছোট্ট নুপুরটা নিয়ে এক মনে দেখতে থাকে, যেন এই নুপুরের মধ্যেই রয়েছে তার গভীর কোনো স্মৃতি। গল্প চলে আসে 500 বছর আগে। সেই বছর রাক্ষসের কাছে গ্রামের পক্ষ থেকে বলি দেওয়ার জন্য একটা ছোট্ট শিশুকে পাঠানো হয়েছিল। রাক্ষস বাচ্চাটাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করলেও বাচ্চাটা ভয়ই পায় না। আগুনের এমন ভয়ানক রূপ দেখে বাচ্চাটা কান্না শুরু করতেই রাক্ষস স্বাভাবিক রূপে ফিরে আসে। এরপর থেকেই পরম আদর, যত্ন, ভালোবাসা আর মায়া দিয়ে নিজের সন্তানের মতোই সেই বাচ্চাটাকে মানুষ করতে থাকে। এভাবে 7টা বছর পার হয়ে গেলে মেয়েটা বেশ বড় হয়। একদিন রাক্ষস মেয়েটাকে একটা নুপুর এনে দেয়। সে প্রায় মেয়েটাকে নিয়ে প্রাসাদের বাইরে খেলতে যেত। এরই মাঝে রাজার গুপ্তচর তাকে দেখে ফেলে আর সেদিন রাতেই রাজা তার সৈন্যদেরকে নিয়ে প্রাসাদে আক্রমণ করে। আর সেই যুদ্ধের মাঝেই একটা তীর সেই বাচ্চা মেয়েটার বুকে লাগে। মেয়েটা সেখানেই রাক্ষসের সামনে মারা যায়। মেয়েটাকে কোলে তুলে নিয়ে রাক্ষস বারবার তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মেয়েটা মারা গেছে। মেয়েটার সামনে বসেই রাক্ষস কান্না করতে থাকে। সেই সুযোগে রাজা তার পিঠে সেই লাল চাকু ঢুকিয়ে দেয়। গল্প চলে আসে বর্তমানে। নুপুরটা হাতে নিয়ে রাক্ষস তার মেয়ের কথাই ভাবতে ভাবতে কষ্টে বাতাসে মিলিয়ে যায়, যেন আজ সে মেয়ের সাথে অনেক দূরে চলে গেছে। আসলে এই মহলে ঢোকার পর থেকেই বিভিন্ন জায়গায় বাচ্চার খেলনা আর দেওয়ালে বাচ্চার হাতের ছাপ দেখে বীরা বুঝতে পেরেছিল নিশ্চয়ই এখানে কোনো বাচ্চা আছে। এরপরেই তার নজর পড়ে এই চেম্বারে থাকা বাচ্চা মেয়েটার কঙ্কালের উপরে। তার পায়ে সে পেয়েছিল এই নুপুরটা। তখনই সে বুঝে যায় গ্রামবাসী রাক্ষসকে যতটা নির্দয় আর নিষ্ঠুর মনে করে যে সে নাকি 500 বছর আগে একটা বাচ্চাকে খেয়েছিল, আসল সত্যটা ছিল ভিন্ন। আর যেই রাক্ষসের মনে একটা বাচ্চার জন্য এত ভালোবাসা থাকতে পারে সে কখনোই নির্দয় আর নিষ্ঠুর হতে পারে না। তাই সবকিছু বোঝার পর সে রাক্ষসকে মারার সুযোগ পেয়েও না পেয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিল। যেখানে সাধারণ মানুষ বলি দেওয়ার জন্য নিষ্পাপ এক বাচ্চাকে বলি দিতে পাঠায়, সেখানে রাক্ষস ভালোবাসা দিয়ে সেই বাচ্চাকেই বড় করে। আসল রাক্ষস তো আমাদের মনেই থাকে, সে কোনো বনে বা প্রাসাদে থাকে না। সবাই সেই প্রাসাদ থেকে বের হয়ে গ্রামে আসার পর পারশুরাম চিন্তায় পড়ে যায় যে এরা আবার রাক্ষসকে বোকা বানিয়ে বের হয়ে আসেনি তো। সোমু তখন বলে আমি রাক্ষসের চিৎকার আবার শুনেছি। বীরা বলে সেটা তো গ্রামে আসার আগে শুনেছিস। সোমু জানায় আমরা গ্রামে আসার পরও চিৎকার শুনেছি, তার মানে কি রাক্ষস এখনো এই গ্রাম থেকে যায়নি? এদিকে সোমুকে দেখতেই তার স্ত্রী সাবিত্রী দৌড়ে আসে। তার তো একটাই লোভ যে তার স্বামী হয়তো গুপ্তধন পেয়েছে। এই লোভী স্ত্রীকে শায়েস্তা করার
করার জন্য সোমু এবার তাকে আড়ালে নিয়ে বলে, ওই কেল্লায় আমি গুপ্তধন দেখেছি, তুমি ওই পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ো, ঠিকই তাহলে গুপ্তধন পেয়ে যাবে। এবার সাবিত্রী বুঝবে ওই কেল্লার আসল মজা কি। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।